আমি নিজের সাথে অনেক কথা বলি। কি কথা বলি সেটা আমি নিজে মাঝে মাঝে বুঝি না, কিন্তু আমি নিজের সাথে প্রচুর কথা বলি। একটা জায়গায় যদি বসে থাকি, হয়তো চিন্তা করছি অথবা আমার চেতনা হয়তো কোনো কিছু ভাবছে, কিন্তু আমি কন্টিনিউ নিজের সাথে কথা বলতেই থাকি। আমি জানি না এটা কিভাবে সম্ভব, কিন্তু সম্ভব। মানুষ পারে, কেউ কেউ পারে, আর যেমন আমি পারি। যদি কোনো কিছু রান্না করতে চাই সেই সময়ও নিজের সাথে কথা বলতে থাকি। আবার ধরলাম পানি খাচ্ছি, ওই সময় নিজের সাথে কথা বলি যে দাঁড়া পানি খাই। আমি জানি এটা অদ্ভুত লাগে শুনতে, কিন্তু আমাদের মতো অনেকে আছে এরকম, যারা নিজেই নিজের সাথে কথা বলে নিজের একাকিত্বকে কমানোর চেষ্টা করে। আমি আগেও বলেছি যে কোনো সময় আমার উপরে এমন একটা অবস্থা তৈরি হয় যে দেয়ালগুলোর ভেতর থেকে আমি আমাকেই দেখতে পাই যে একটা আমি, দুইটা আমি, তিনটা আমি, এরকম অজস্র আমি বেরিয়ে আসি, হাতগুলো এগিয়ে আসে আমার দিকে। এটা আমার জীবনের একটা অংশ, সেই আগে থেকেই। ওই দিন বাসার না মা ওইভাবে পড়ে যাওয়ার পরে এক ফোঁটা ভয় ভেতরে লাগেনি, এবং আমাকে একজন সাবধান পর্যন্ত করে দিয়েছিল যে আপনার পাহারা বাড়ানোর প্রয়োজন, নইলে আপনার বড় ক্ষতি করে ফেলতে পারে আর জানে মেরে ফেলতে পারে। তখন আমি, এখনকার আমি যদি হতাম তাহলে অবশ্যই বলতাম যে আমাকে পাহারা দিতে, কিন্তু তখন না আসলে আমার জীবনের প্রতি অত বেশি মায়া ছিল না, কারণ আমার পিছু দেখার মতো কেউ ছিল না। আমি তো তখন বিবাহিত না, আর আমি আমার পরিবারের ব্যাপারে অত বেশি ভাবতাম না ওই সময়। আমি কিন্তু আমার কথা আপনাদেরকে সবসময় বলে গিয়েছি, এখন কিন্তু আমার ব্যাপারে অনেক কিছু আপনারা জানেন। তো পরোয়া ছিল না নিজের জীবনের প্রতি। এই জন্য অনেক অনেক দুর্দান্ত কাজ আমি করেছি, যে কাজগুলো আপনি এখন আমাকে দিলে করলে দেখবেন যে পারবো না করতে। আমি এমনও হয়েছে যে একটা জিনিস, যে জিনিসটার নাম আমি এখন বলবো না, আমি সেটা নিয়ে আমি প্রায় আধা মাইল দৌড় দিয়েছি একটা না। আমার মনে আছে এখনো, কারণ কিছু জিনিস আপনি কখনো বলতে পারবেন না। ওই দিন বৃষ্টি, বর্ষার বৃষ্টি, এবং এটা ওই বাড়ি যে বাড়িতে আমি অনেক বছর ছিলাম একসাথে, এবং ওই বাড়িতেই আমার উপর হানা হয় একটার পর একটা ইস্যুর। এবং আমি যখন ফাইনালি ওই বাড়ি থেকে বের হই, তারও আরও কিছুদিন পরে হাইকমান্ডের ওই পার্টটা আমার লাইফ থেকে শেষ হয়। এটাও সেই বাড়ি, আমি তখন একা বাড়িতে, বৃষ্টি হচ্ছে অনেক। আমি অ্যান্টিসিপেট করছি যেই কোনো সময় এখানে সে আসবে। আমি চাইলে বাইরে থাকতে পারতাম, কিন্তু বাইরে আমি সেফ না, এই ঘরে আমি সেফ, এই বাড়িতে আমি সেফ। এখানে এসে কেউ ধাক্কা মেরে ভেতরে ঢুকে আমার বড় কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, এরকম একটা বিশ্বাস ছিল আমার। কারেন্ট নাই ওই সময়, বৃষ্টি অনেক বেশি, এবং কেন জানি মনে হলো যে বাইরে থেকে বৃষ্টিতে ভিজে আমি ওই অবস্থাতে যদি ঘরে নামাজ পড়ি তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আজকে আমি যে কথা বলবো এই কথা হয়তো অবিশ্বাস্য লাগতে পারে, কিন্তু শুনুন। আমি জানতাম না যে আমার কাপড়গুলো একদম নাপাক অবস্থায় রয়েছে। নাপাক এই কারণে যে ওই সময় বাউন্ডুলের ছেলে কাপড় কয়দিন ধোয়ে তার কোনো স্টেশন নেই। তা আমি যখন ভেতরে আসলাম দেখলাম যে কাপড়গুলো ধোয়া হয়নি, তো কাপড়গুলো আমি ভিজিয়ে দিলাম। বাইরে গেলাম, বৃষ্টিতে ভিজলাম। আমি জানি যে আমার কাপড় রয়েছে, কিন্তু আমি এতটাই বেখেয়াল মানুষ, আমি যে সব ধরনের কাপড় ভিজিয়ে দিয়েছি সেটা আমি টের পাইনি। তো আমি যখন ভেতরে ঢুকলাম, একেবারে যে কাপড়ে আমি বৃষ্টিতে ভিজেছি ওই কাপড়টাই আমার কাছে তখন টিকে থাকার জন্য, আর কোনো উপায় নেই। এখন সেই ভেজা কাপড়ে নামাজ পড়তে দাঁড়ালাম। তো যখন আমি নামাজ পড়লাম, এই নামাজের ভেতরে আমার মনে আছে তখন 3 নম্বর রাকাত শেষ হবে মাত্র, মানে 3 নম্বর রাকাত থেকে আমি উঠে এখন 4 নম্বর রাকাতের তাকবীর দেব এখন। ওই সময় সর্বপ্রথম ভারী কোনো কিছু পড়ার অনুভূতি আমি পাই, সেটা আমাদের উঠানে।
ওই বাড়ির ওই উঠানে। বাড়ি যে জিনিসটা ল্যান্ড করলো, ওই ল্যান্ড করার সাথে সাথেই আমার ওই সময় যে কুকুরটা থাকতো বাড়ির ভেতরে, ও পুরো পাগল হয়ে গেল। এবং আমি স্পষ্ট টের পেলাম ওকে ধরে কেউ বাইরে ছুঁড়ে মেরেছে। মারা যায়নি, কিন্তু ওই রকম আছাড় অনেক খেয়েছে, অনেক এটিডির হাতে। আমি খুব ভালো করে জানি যে আমার বাড়িতে যে কেউ ঢুকতে পারে না। তো এখন যে এসছে সে দারমাইনদের মাই হবে, আর কে হবে। অ্যান্টিসিপেট করছিলাম যে পেছন থেকে এসে এখনই কেউ হয়তো লাথি মারবে নামাজের ভেতরে। তো ওই ভয়টাও কাজ করছিল। কিন্তু নামাজ আমি শেষ করলাম এবং বৃষ্টির ভেতরে কুকুরটা এদিক ওদিক কোথাও কিছু চিৎকার করলো, তারপরে কোথাও যেন হয়তো একটু লুকিয়ে গেল, কারণ বৃষ্টির তো বাইরে অনেক। দরজাটা খুললাম নিজের রুমের। একদম নিকষ অন্ধকার, বিদ্যুৎই নাই। এবং এই নিকষ অন্ধকার অনেক সময় ভেতরে একটু ভয় ঢুকায়। মানে আপনি আর যাই করেন না কেন, অন্ধকারের একটা নিজস্ব ক্ষমতা রয়েছে, তা হলো ভয়। ওই ভয়টা সে আমাকে দেয়। এদিক ওদিক চোরের মতো তাকাই, মানে কেমন যাই লাগছে নিজের কাছে, নিজের ঘরের ভেতরেই। কিন্তু বুঝতে পারছি যে আমার বাড়ির ভেতরে কেউ তো আছে। আর এই পরিমাণ অবস্থায় আমি এটাও বুঝতে পারলাম আমার বাড়ির ভেতরে দারমাইদের মা আসেনি। খুব সম্ভবত ওই জানোয়ার আসছে। আমি এটা যখন রিয়েলাইজ করলাম, ওই সময় বাইরে থেকে ডাক দিল, বাহার রাজা। তো কথাটা কিন্তু এতটা ভারীভাবে আসেনি, কথাটা একটা ফেইন্ট নয়েজের মতো আসছে, রেডিও নয়েজের মতো ফেইন্ট। আরেকবার একটু ডান কান ওদিকে রেখে শোনার চেষ্টা করলাম যে এরকম কোনো শব্দ আসলো কিনা, কারণ বৃষ্টি হচ্ছে অনেক। আবারও এরকম ফেইন্ট একটা শব্দ আসলো যে বাহার রাজা। এই যে আমি এখন আপনাকে কথা বলছি, যেটা হার্টবিট একটু বাড়লো, কিন্তু ভয় লাগেনি। হার্টবিট বেড়েছে, ভয় না। তো ভেজা কাপড় তো, অন্য কোনো কাপড় নেই। কি মনে করে জানি আমি ওই কাপড়টা খুলে, যে কাপড়টা আমি মানে ভিজিয়ে রেখেছিলাম অনেকগুলো কাপড়, সেগুলো থেকে একটু ভালো কাপড় পরে নিলাম। কিন্তু মাথায় রাখবেন, আমার কাপড়ের ভেতরে কিন্তু ডিটারজেন্টের গন্ধ চলে এসছে। এবং ডিটারজেন্টের গন্ধ, বিশেষ করে সার্ফ এক্সেলের গন্ধটা কীরকম হয় এটা তো জানেন। যদি কাপড়টা আমরা কিছু সময়ের জন্য ভেজাই, ওইটা থেকে একটা অ্যাসিডিক গন্ধ আসে। কারণ আমার মন বলছিল এই অকামটা কর, কারণ বলেছে না যে নিজের সাথে নিজে কথা বলি। তো ওই ভারী কাপড় চোপড় পরে যখন বেরোলাম, এই যে বৃষ্টি পড়ছে, বৃষ্টি হচ্ছে, একটা একটা ছোট্ট বাতি জ্বলছিল, কারণ পাশের বাসায় ছোট্ট একটা সোলার প্যানেল ছিল, যে প্যানেলটা থেকে ছোট্ট একটা আলো মানে ব্যবস্থা করা ছিল, হয়তো কোনো একটা ব্যাটারি বা কোনো কিছু, যে সিঁড়ির গোড়া অল্প একটু আলোর, ওইটাই শুধু জ্বলছে ওই সময়। আমি বাইরে দেখলাম কি, আমাদের বাইরের উঠানটা তো একদম প্লেন উঠান, বেশ কয়েকটা বড় বড় গাছ রয়েছে যেগুলো আমার মা লাগিয়েছিল ওই সময়। তো তারা তো কেউ বাড়িতে নেই। তিনটা বড় গাছের ট্রাঙ্ক বলে এটাকে, মানে ইংরেজিতে বলে ট্রাঙ্ক, কিন্তু এটা হচ্ছে গাছের বড় অংশ। ওই সময় ওই তিনটা অংশ বাড়িতে ছিল। ওই গাছের কাটা গাছের উপরে বসা সে, এবং তার পাশে একটা খাঁচা রাখা। আমি ফার্স্টে বুঝতে পারিনি যে খাঁচাটার ভিতরে কি, কিন্তু সে বসা, এবং তার বসার ধরনটা এরকম, সে শুয়ে আছে, মাথার নিচে একটা হাত দিয়ে যদি আপনি শুয়ে আরেকজনের সাথে তাকিয়ে কথা বলার চেষ্টা করেন না, মাথাটা উঁচু করে, মানে হাত দিয়ে মাথাটা আলগা করে এক সাইডে, ওই অবস্থায় যদি আপনি আমার সাথে কথা বলেন, ঠিক ওই ভঙ্গিতে সে। এই জন্য প্রথমে মনে হলো সে বসে রয়েছে, পরে বুঝলাম যে না, সে ওইরকম মানে সাইড হয়ে শুয়ে রয়েছে, মাথায় হাত দিয়ে, এবং তার পায়ের কাছে খাঁচাটা। তাকে আমি সেদিন যে আকারে দেখেছিলাম, আজকে তার মনে হলো যে আকারটা মনে হয় একটু ছোট।
আগের চেয়ে ছোট এবং অনেক বেশি ভিজিবল। ওই সময় তো হালকা হালকা উপরের দিকটাই ভাসা ভাসা আসতেও চলে যেত, আজকে কমপ্লিটলি ভিজিবল। কিন্তু ওই অল্প আলোতে যা বোঝা যায়, চেহারা বোঝা যায় না, চেহারা পুরোই অন্ধকার। বাইরের আবরণটুকু বোঝা যায়, যে মনে করুন যে অনেক পুরাতন আমলের সেনাদের মতো। এই যে আঙ্গুল নাড়িয়ে আমাকে কাছে আসার ইশারা দিল, এটাও আমি দেখলাম। তো আমি বাইরে অনেকগুলো স্টেপ নিয়ে আমাদের ঘর থেকে বেরোতে হয়, উঠানে আসতে হয়, তো এগুলো করে আমি উঠানে আসলাম। তার সাথে আমার ডিস্টেন্স এই মুহূর্তে 7-8 হাত। সে আমাকে বসতে বললো, বসা তো কোনো কিছু নেই, তো বৃষ্টি হচ্ছে, ওই পানির ভেতরেই আমি বসলাম তার কথা মতো। এই সময়টুকুর ভেতরে সে ডিটারজেন্টের দুর্গন্ধ পেয়ে গেছে আমার কাছ থেকে। ওই রিয়াকশনটা আমি দেখেছিলাম, কারণ সে হাত দিয়ে নাড়াচ্ছিল আশপাশে, যেটা আমি বুঝলাম যে আশপাশে সে হাত দিয়ে নাড়িয়ে ওই গন্ধটা সরিয়ে দিল। তারপর সে উঠে বসলো। উঠে বসার পরে সে আমাকে বলল, বাহাদুরি, এই বাহাদুরি কে শিখালো? কবে শিখলি তুই? এই এতটুকু বিড়াল ছানা কামড় দেওয়ার চেষ্টা করলে কি তা সহ্য করা যায়? বিড়াল ছানা যদি কাউকে কামড় দেয়, আর ওই বিড়াল ছানার সাথে কি হয় জানিস? ও যদি কামড় দেয়, ওকে ধরে দূরে সরিয়ে দেয়। এরপরে যদি আরেকবার কামড় দেয়, ওকে সরাসরি বাইরেই বের করে দেয়। তখন ওই বিড়াল ছানা খাদ্য হয়ে যায় কার জানিস? ওই যে কুকুরটা বাইরে ছুঁড়ে মারলাম এই মাত্র, যেটাকে তুই পালিস, এরকম কুকুরের। এরকম বিড়ালের ছানা তখন কুকুরের খাদ্য হয়ে যায়। আর আমি বেয়াদব ওই সময় ধাম করে বলে বসলাম, কারণ ওই সময় তো বেয়াদবই আমার রক্তের ভিতরে ছিল। ধাম করে বলে বসলাম, তাহলে আপনি কুকুর বিড়ালের ছানা খেতে আসছেন? আমি একেবারে এইভাবে কথাটা বলেছিলাম, মনে আছে আমার এখনো। তো ওই জায়গা থেকে বসে সে হাসলো এবং সে আমাকে বলল, আমি কুকুর না, আমি আমি কি জিনিস আমি জানি না, কিন্তু আমি চাইলে সমুদ্রের সবচেয়ে বড় জানোয়ারটাকে এখন কি লেখাতে পারবো। ওই জানোয়ারের সামনে তুই কিছু না, কিছুই না। এখন তুই ভাবতে পারিস যে আমি তোর কাছে কেন আসলাম। তুই তুই যা করেছিস সেটা দেখানোর জন্য আমি আসিনি, তোকে একটা ভালো উপহার দেওয়ার জন্য এসছি। সে খাঁচাটা আমার সামনে একেবারে ছুঁড়ে মারল। যে সময় খাঁচাটা সে ছুঁড়ে মারে, ওই খাঁচাটা ছুঁড়ে মারলো ঠিকই, কিন্তু আমার কেন জানি মনে হলো যে ওই খাঁচাটা তার কাছে রয়েছে। কি জানি সে ছুঁড়ে মেরেছে, আমি জানি না। মানে একটাই খাঁচা, কিন্তু আমার কাছে সে ওই খাঁচাটা ছুঁড়ে মেরেছে, আবার ওই খাঁচাও তার কাছে। আমি আপনাদেরকে বোঝাতে পারবো না জিনিসটা। তো ওই খাঁচার ভেতরে বেশ কয়েকটা কবুতর বৃষ্টিতে একদম ভেজে একাকার, কিন্তু শব্দ করতে পারছে না, কারণ মুখের মধ্যে কোনো কিছু লাগানো, একদম মোটা করে লাগানো। ওই একই সিনারিও তার সামনে যে খাঁচাটা, ওই খাঁচার ভেতরে একই রকম যেই রং ছিল সেই রং বুঝতে পারছিলাম হালকা হালকা। মানে মন বলছিল আর কি, যে এখানে যা দেখতে পাচ্ছি ওইখানে একই মন বলছিল। সে আমাকে বললো যে তোকে একটা অসাধারণ সৌন্দর্য দেখাই। সে খাঁচাটা খুললো, খাঁচাটার ভেতর থেকে সে একটা পাখি বের করলো, কবুতর, এবং সে পাখিটাকে নিয়ে ওই গাছের গুড়িগুলো থেকে সে নামলো, নেমে আমার সামনে একটু এগিয়ে আসলো। 1 হাত ডিস্টেন্স এখন তার আর আমার। আমি বসে রয়েছি, সে দাঁড়িয়ে রয়েছে। কবুতরটার মুখটা একটু আলগা করে ধরলো এবং কেটে ফেললো। ওই কেটে ফেলার সময় এক মুহূর্তের জন্য মনে হলো যে বহরের কেউ কিনা, কিন্তু তখন যে বুঝতে পারলাম যে এটা স্রেফ একটা প্রাণী। ওই রক্ত ফিনকি দিয়ে কিন্তু আমার চেহারার উপরে পড়েছিল, কিন্তু যে বৃষ্টির কারণে কয়েক সেকেন্ডের মধ্যে সে রক্ত ধুয়ে মুছে সরে গিয়েছিল। এবং সেই কবুতরটা আমার সামনে ফেলে দেয়। তো যখন আমার সামনে ফেলে আমি আঁতকে উঠেছিলাম, কারণ কবুতরটা ডানা ঝাপটাচ্ছে নিজের মৃত্যুর যন্ত্রণায়।
যখন কবুতরটা ডানা ঝাপটাচ্ছিল নিজের মৃত্যু যন্ত্রণায়, ওই সময় সে, আমি তো চমকে কিছুটা পিছিয়ে গিয়েছি, আচমকা সে ওই কবুতরটার একটা ডানার উপরে পা রাখলো এবং অন্য ডানা দিয়ে ওই কবুতরটা তখনও কিন্তু মানে ডানা ঝাপটাচ্ছে। আমার তো নজর ওই কবুতরের দিকে, এবং সেই যে কথাটা আমাকে বলছিল তা হচ্ছে মৃত্যুর যন্ত্রণার মধ্যেও অনেক সময় যন্ত্রণাকে কয়েক গুণ বাড়ানো যেতে পারে। এই কথাটুকু বলে সে কি জানি করলো, কবুতরের ওই ডানাটা ভেঙে গেছে। এবার ভেঙে যাওয়ার পরে সে তার পা সরিয়েছে। পাটা সরানোর পরে আমি যা দেখলাম যে একটা ডানা তো তার ইনট্যাক্ট, ওই ডানাটা তখনও নড়ছে, এবং যেই ডানাটাকে ভেঙে ফেলা হয়েছে ওই ডানাটাও নড়ছে, কিন্তু কেমন জানি আজগুবিভাবে। ওর মাথাই নেই, মানে মানে যৌক্তিক উদাহরণ আর কি, ভয় দেখানোর জন্য বা হুমকি দেওয়ার জন্য। চোখের সামনে ওই পাখিটা দাপাতে দাপাতে মরলো। পাখিটাকে এমন ভাবে ও গলা কেটেছে যে পাখিটা পুরো রক্তও যাতে না বেরোয়। ওই যতটুকু রক্ত ফিঙ্কি দিয়ে আমার চোখের সামনে আমার মুখের উপরে পড়া অতটুকু রক্তই পড়েছে। পাখিটার কষ্টটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে ও ফোর্স করছে আমাকে, আমাকে তখন ও বোঝাচ্ছে ইশারা ইঙ্গিতে যে যা ওর যন্ত্রটা সহজ করে দেয়, কিন্তু আমি ওকে ধরার সাহস পাচ্ছিলাম না। ওর একটা ডানা ও নিজে ভেঙে দিয়েছে, এবং এই যে মানে এই যে জুলুম, এমন জুলুম দেখলে অন্তরের যত সাহস থাকে না সেটা নষ্ট হয়ে যায়। ওরা মানুষকে ভাঙতে জানে, কনফিডেন্ট হোক বা সাহসী হোক, তাকে ওরা ভাঙতে জানে। টের পেয়েছে না আমি ওভার কনফিডেন্ট, দিয়েছে আমাকে ভেঙে। ওই কবুতরটা আমার চোখের সামনে আনুমানিক 4-5 মিনিট দাপিয়েছে, সহ্য করতে পারছিলাম না। এবং শেষবার যখন হালকা একটু ধাক্কা দিল ওর পাটা, এই যে বুঝলাম যে ওর দমটা চলে গেছে। বৃষ্টির পানি ওর উপরে পড়ছে, আশপাশ থেকে মাটিগুলো পানির কারণে যতটুকু মাটি স্প্লিট হয় অতটুকু মাটি ওর টানের উপরে পড়ছে। এই তো 5 মিনিট আগে জীবন্ত সুন্দর একটা প্রাণী ছিল, পালকগুলো কত সুন্দর, আর এখন স্রেফ মৃত। কিছুক্ষণের ভেতরেই, যদি এখানে বৃষ্টি না থাকে, পোকামাকড়ে হামলা করবে। এই পালক, এত সুন্দর পালক, এই সব কিছু ঝরে যাবে। আমার ট্র্যাপে আমাকেই ফেলে দিল। আমি চেয়েছিলাম তাদেরকে ভাঙতে, উল্টা আমাকে ভেঙে দিয়েছে। উল্টা আমাকে যেইভাবে ভাঙা দরকার ঠিক সেইভাবে ভাঙলো। আমি তখন ওইখানে বসা আতঙ্কিত মানুষ, কিসের কনফিডেন্স, সব কিছু উড়ে চলে গেছে। মনে করেছিলাম যে আমি দুনিয়া উল্টায় ফেলতে পারবো, মনে করেছিলাম যে কিসের বাসার আইন, কিসের কি, কিসের অমুক, কিসের তমুক, কিসের রাবা আইন, কিসের কে, কিসের হেরাবাই, সবাইকে উল্টে দিব। আমি বস, আমি এখন এই বহরের বস, এই বহরের সবাই আমার গোলাম, বিশ্বাস করেন। এটা আমার ভেতরে ছিল। ওই দিন আমি ভাবছিলাম যে ওই ঘটনার আগেই বহুত আমার, এরা আমার কথা শুনবে না তো কার কথা শুনবে এখন? আসলে ব্যাট করে দিব, বাঁচে আনছি না। দেখেন আমার মাথার মধ্যে এটা কাজ করছিল ওই সময়, বাঁচে আনছি না। একটা স্টুপিড আইডিয়া, চিন্তা করা, বয়স তো কম না। সব একেবারে ভেঙে চুরে ছাড়খাড় করে দিল ওই একটা কবুতর চোখের সামনে মেরে। ও এখন ওর জায়গায় যে বসা, ঠিক একইভাবে মাথার মধ্যে একটা হাত রেখে আমার দিকে তাকিয়ে আছে। শুধু আমাকে এটা বললো, মিল গয়া জবাব কাপ্তান সাহাব।
কোনো উত্তর দিই নাই আমি। সে ওখান থেকে নামলো, নামার পরে সে আমার কাছে আসলো। ওর পা আমি দেখি নাই, কিন্তু একটা পা বা কোনো কিছু দিয়ে আমার যে বাম কাঁধে লাথি মেরেছিল, মানে ফেলে দিয়েছিল আমাকে। উঠতে যাবার সময় আবার একটা লাথি মেরেছিল আমাকে, আর আমাকে আস্তে করে বলে দিয়ে গেল 2 দিন। এখন 2 দিনে কি করবে আমি জানি না, কিন্তু সে ওখান থেকে চলে গেছে। আর ওই খাঁচা আমার চোখের সামনে, ওই খাঁচার ভিতরে তখনও কয়েকটা পাখি। আমি ওই খাঁচাটা নিয়ে এসেছিলাম ঘরের ভিতরে, 3টা পাখি ছিল। আর ওই পাখি যেটা আমার সামনে সে মেরে ফেলেছিল, ওই পাখি আমি বৃষ্টির ভেতরে এই মাটি ঘুরে পানি জমে যাওয়া গর্তের ভেতরে ওই পাখি রেখে আমি মাটি চাপা দিয়েছিলাম। ওই পাখি আমি আমি হতভম্ব। আমি আমি কি করবো আমি বুঝতে পারছিলাম না। অন্তরে অনেক কষ্ট লাগছিল। আর হয়তো মৃত্যু যখন আমরা চোখের সামনে দেখি, তখন তো স্বাভাবিকভাবে আমাদের সম্পূর্ণ চেতনা নড়ে যায়। আমি উপরের দিকে তাকিয়ে কি চিন্তা করছি আমি জানি না। আমার পুরো শরীর ভেজে গেছে। এখন আর কাপড় থেকে কোনো দুর্গন্ধ আসছে না। তো ওই অবস্থায়, ভেজা অবস্থায় আমি ঘরে ঢুকলাম, আর প্রচণ্ড খারাপ লাগছে। অজু ছিল কিনা আমি জানি না, বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি পড়ছে। হাহাকার, মানে হাহাকার বের হবার চেষ্টা করছে ভেতর থেকে। আমি আমার রুমে যে জায়নামাজও দেখিনি, কোনো কিছু, ফ্লোরের উপরে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ পড়তে শুরু করলাম। আমি জানি না আমি কি পড়ছি নামাজ, কিন্তু নামাজের এক পর্যায়ে আমার খেয়াল আছে সেই যে প্রথম ঘটনা আমি শেয়ার করেছিলাম না আপনাদের সাথে, ওই প্রথম ঘটনা শেয়ার করার সময় বলেছিলাম যে আমি আলো দেখেছিলাম, অনেক উজ্জ্বল আলো। যে উজ্জ্বল আলো আমার পুরো জানলা আলোকিত করে ফেলেছিল। মনে হচ্ছিল যে প্লেনের লাইট, এয়ারপ্লেনের লাইট মনে হচ্ছিল এত আলো। নামাজের সময় জানলা তো আমার চোখ বরাবর, এখন প্রচণ্ড আলো আসলো আমার রুমের ভেতরে, প্রচণ্ড আলো। পুরো জানলা আলোকিত হয়ে গেছে, চোখ তো বন্ধ, চোখের উপরে সেই প্রভাবটা চলে আসে আলো এলে। আমি চোখ বন্ধ করা অবস্থায় নামাজটা শেষ করলাম সেদিন। ওই রাত যতক্ষণে শেষ হয় ততক্ষণে আমার 2টা ঘটনা ঘটে আমার সাথে। এক, আমার পুরো শরীর ক্লান্ত হয়ে পড়ে, জ্বর চলে আসে। আর 2, ওই রাত শেষ হতে হতে আমি আমাকে খুঁজে পাই। মানে আমি আমি আমাকে আমিই খুঁজে পাই। এই যে নিজের সাথে কথা বলতে 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 কোন সময় নিয়ে বিপথে চলে গিয়েছিলাম। ভাবতে শুরু করেছিলাম, যারা এতগুলো মানুষ, আমি এতগুলো লোককে আমি বাঁচিয়ে দিলাম, এরা এখন আমার গোলাম হবে না তো কি হবে? ওই একটা চেতনা আমার ওই সমস্ত শক্তিকে ধ্বংস করে দিয়েছিল। তখন আবার নিজের সাথে কথা বলতে শুরু করলাম। আবার সেদিন ভোরে তো গায়ে জ্বর, শুয়ে পড়েছে, ঘুম থেকে উঠলাম স্বপ্ন দেখে। সারাদিন নিজের সাথে শুধু কথা বলেছি, কি করব, কোথায় আর কিভাবে, কিভাবে কোথায় আর কিভাবে, সবকিছু। এখন 2 দিন, এই 2 দিন কি জানা দরকার। সন্ধ্যাবেলা ডিসাইড করলাম আমি তাদের সাথে কথা বলবো। কথা বলার প্রক্রিয়া কি, কাদের নামে একজনের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া হয়েছিল, সে কাদেরকে ডেকে আনি। কাদেরকে ডেকে আনার পর কাদেরকে আমি বললাম আপনি যে খবর দিয়ে দিন। ওই সময় আপনি বলতাম পরে তুমি, এরপরে তুই। তো আমি বললাম যে আপনি তাদের সবাইকে যে খবর দিন, আমি কথা বলবো তাদের সাথে। তো কাদের সেদিন এই কথা নিয়ে চলে যায়, মানে এই মেসেজটা নিয়ে চলে যায়, এবং সেই মেসেজটা সে সবাইকে দিয়ে দেয়। ঈশা নামাজের পরে আমি বাসা থেকে বের হই, ওখানে যে আমার পৌঁছাতে তখন 1.5 ঘন্টা সময় লাগে। ওই 1.5 ঘন্টা সময় লাগার পরে আমি যখন ওইখানে যাই, অত বেশি লোক সেখানে ছিল না। মানে যত বেশি লোক থাকার কথা বা এক্সপেক্ট আপনি করবেন, অত বেশি লোক সেখানে ছিল না। তো যারা ছিল তাদের মধ্যে থেকে আমি শুধু জিজ্ঞেস করলাম এখানে সিনিয়র কে আছেন।
যেই ওলামা আমাকে তারমাইনের ব্যাপারে বলেছেন তাদের মতো কেউ কি এখানে আছেন? জবাব আসলো যে না, তাদের মতো কেউ এখানে এখন নেই। তখন আমি অনুরোধ করলাম যে তাদের ভেতর থেকে কাউকে কি আনা সম্ভব? তখন তারা বলল, এখানে উপস্থিত বেশ কয়েকজন বোঝালো আমাকে, মুখ দিয়ে বলছেন, আমি নিজে কেন শুনছেন, এগুলো কথা হচ্ছে জাস্ট টেলিপ্যাথিক। সে বুঝালো যে ঠিক আছে, সে যে খবর দিয়ে আসবে। খবর দিয়ে আসার পরে যারা যারা সাড়া দিয়েছিল এরা সবাই আমার পক্ষের, আমির সাহেবের পক্ষের, তার ডিসিশনের পক্ষের লোক। এবং এই উলামারা যারা সাড়া দিয়েছিল এরাই পরবর্তীতে আমার এদের সাথে সম্পর্ক অত্যন্ত গাঢ় ছিল, এবং এদের কারণেই পরবর্তীতে অনেকগুলো কাজ করে আমি সফল হয়েছিলাম। তার মধ্যে ছিল একটা টাঙ্গুয়ার হাওর। সেই উলামারা সাড়া দিয়ে আসেন। তারা আসার পরে তারা অবস্থান করছিলেন গাছে। আমি শুধু বুঝতে পারছিলাম যে গাছগুলো প্রচণ্ড ভার হয়ে আছে, পারে না, বেঁকে পড়ে যায়। আমি তাদের কাছে পরামর্শ চাইলাম, আমি জানতে চাইলাম উলামাদের পরামর্শ কি। তারা আমাকে উপরে তাকাতে বললেন। উপরে আমি তাকালাম, আকাশে অজস্র তারা। এর মধ্যে থেকে তারা এমন এক নক্ষত্রের দিকে ইশারা করতে বললেন আমাকে। ওই নক্ষত্র আমি ইশারা করে বুঝতে পারছিলাম না, কারণ লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত তারা। কোন নক্ষত্রকে তারা ইশারা করছেন সেটা আমার জন্য বোঝা খুব কঠিন। শেষে তারাই আমাকে বললেন, একটি নক্ষত্র রয়েছে এই মুহূর্তে উপরে। এখন যে অবস্থানে এই নক্ষত্র, ওই অবস্থানে আগামীকাল থাকবে না, সে থাকবে তার অন্য অবস্থানে। এবং যেই দিনের কথা বাশারেন বলছে, সেই দিন ওই নক্ষত্রের অবস্থান এমন জায়গা থাকবে, তার উপরে সেই নক্ষত্রের তেজ আড়াআড়ি অবস্থায় পড়বে। এবং এই আড়াআড়ি অবস্থায় যখন তার উপরে নক্ষত্রের তেজ পড়বে, সে সবচেয়ে বেশি শক্তিশালী রূপে আবির্ভূত হবে। কিন্তু এইখানে আরো একটি ব্যাপার রয়েছে। এই বহরের নেতা আমির, সেও সেই একই সময় সর্বোচ্চ শক্তির অংশ হিসেবে একই অবস্থানে থাকবে। অর্থাৎ এই নক্ষত্র শুধুমাত্র বাশারাইন এবং তার এই দলবলকে একা শক্তি যোগাবে না, ওই আড়াআড়ি অবস্থায় থেকে এই দলের নেতা আমিরেরও ওই একই অবস্থায় তৈরি হবে তখন। এখন আমরা জানতে চাই আপনি কি চাচ্ছেন। তো যখন তারা আমাকে এটা বললো, ওই সময় আমির সাহেবের কথা মাথার মধ্যে ঢুকেই নেই আমার। আমি ওনাদেরকে বললাম কি করা যায়। তখন ওইখান থেকে তারা আমাকে উত্তর দিল, আপনি অবশ্যই ভেবে রেখেছেন কি করা যায়, আপনার কথাটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হবে। আপনি বলে ফেলুন আপনি কি চান, বাকি আপনার কথা শুনতে তারা সবাই বাধ্য। আমি জিজ্ঞেস করলাম, সবাই তো আর বাধ্য না। আমি ভেবেছিলাম আমি আপনাদের উপরে। ঠিক এই পর্যায়ে উলামা থামিয়ে দিয়ে আমাকে বলে, আপনি আপনার ব্যক্তিত্ব নিধন করে এমন কথা এইখানে বলবেন না। আপনি এমন কথা বলবেন যে কথায় আপনার ব্যক্তিত্বের প্রকাশ এমনভাবে পাবে যে আপনি এদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন। নিজের ব্যক্তিত্বকে নিহত করার এমন কোনো প্রয়াস আপনি করবেন না। সে তারা চাইলো আমি যাতে আমার নিজের গিল্টি ফিল্টার কথা না বলি বা অকামের কথাটা যাতে আমি না বলি। তখন আমি বললাম যে আপনারা কি আমার কাছে আসতে পারেন। উলামারা জিজ্ঞেস করলো কেন। আমি বললাম বাকি সবাই যদি শুনে। তখন উলামারা বললেন, আমরা একটু কাছে আসবো, কিন্তু কেউ শুনবে না, বলুন। তো এই কথা বলার পরে দেখলাম যে গাছের ভার আরেকটু নুয়ে গেল। ওই পর্যায়ে আমি তাদেরকে বললাম, কিছু লোককে বন্দর থেকে সরিয়ে ফেলেন, যারা ওই বন্দরে রয়েছে তাদেরকে এমনভাবে ডেকে পাঠান যে ওই বন্দরে আর কোনো লোকের দরকার নেই। বন্দর তো আর নেই, বন্দর তার হাতেও নেই। ওই 2-1 যারা সেখানে পাহারাদার কাজ করে তাদেরকে তো আর ওরা হত্যা করেনি, তাদেরকে তামাশা দেখানোর জন্য রেখেছে। তো তাদেরকে সেখান থেকে ডেকে নিয়ে আসুন, পুরো স্পেসটাকে ওপেন করে দিন। বাশারাইন চিন্তা করবে যে এইখানে এসে সবার আগে আমার ঘাড়ের
টুটি ভেঙে ফেলবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে আমার পরিবারের সবার নিরাপত্তা জোরদার করুন। আপনাদের পক্ষে কি আমার পরিবারের প্রত্যেক সদস্যের নিরাপত্তা জোরদার করা সম্ভব? তারা সেই কথার শতভাগ গ্যারান্টি দিতে পারবে না বলল। এমনকি তারা নিজেদের ক্ষেত্রেও গ্যারান্টি দিতে পারবে না। কারণ যদি যদি বাসায় আসলেই সেই দিন হামলা করে বসে, ওই নক্ষত্র যখন আড়াআড়ি পর্যায়ে থাকবে, বাসায়নের শক্তির তুমুল পর্যায়ে যে পৌঁছাবে, এবং এই পর্যায়ে তারা এমন অবস্থা তৈরি করতে পারে যে রীতিমতো ওই জায়গায় 4 থেকে 5 মিনিটের জন্য টর্নেডো পর্যন্ত তারা তৈরি করতে পারবে, যা অত্যন্ত বিধ্বংসী হবে। আমি এই কথাটা শুনলাম। শোনার পরে আমি তারপরে তাদেরকে বললাম যে তাহলে ওইটাই করুন। ওই বন্দরে নজর রাখার জন্য যাদেরকে নিয়ে এসছেন, নিয়ে রাখা, তাদেরকে নিয়ে আসুন। আর আশপাশে যতজন রয়েছে সবাইকে এক জায়গায় একত্রিত করতে বলুন, আর একত্রিত করার পরে তাদেরকে 4 দিকে পাঠিয়ে দেন। বলে আমার জিজ্ঞেস করুন 4 দিক বলতে আপনি কোন 4 দিকের কথা বলছেন? জার্মানদের কি 4 দিক থেকে ঘিরে ফেলার কোনো হুকুম আপনি দিতে চাচ্ছেন? আমি বললাম না 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 না, তাদেরকে 4 দিকে পাঠিয়ে দেন। তাদেরকে 4 দিকে পাঠিয়ে দেন এবং তাদেরকে টাস্ক দিয়ে দেন, ফেক টাস্ক দেন বা যে কোনো টাস্ক দেন। তাদেরকে এমনভাবে পাঠান যে এরা সবাই রিল্যাক্স, কোনো প্রেশার নেই, কোনো চাপ নেই যে 2 দিন পরে এসে দারমাইনের জেনারেল বাশির এসে সবাইকে ঘাড়াবে, এমন কোনো চাপ নাই তাদের ভেতরে। তারা তাদের নিজস্ব কাজে ব্যস্ত অথবা গ্রুপের কোনো কাজে ব্যস্ত। 4 দিকে পাঠিয়ে দেন তাদেরকে। তখন ওরা বললো ঠিক আছে, 4 দিকে পাঠিয়ে দিলাম। তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে আপনার সাথে সমস্ত আলাপ শেষ হওয়ার পরে। তারপর আমি নিজে থেকে বললাম আমাকে একা করে দিন, আমাকে একা করে দিন, আর আমি ঠিক ওই জায়গায় থাকবো যে জায়গাটা হচ্ছে পর্দার ওই পার। তখন ওলামারা বলল যেটা আমাদের দ্বারা সম্ভব না, কারণ আমরা সেই ব্যক্তিকে নিয়ে আসতে পারবো না যে ব্যক্তি আপনাকে ওই পারে নিয়ে যাবে। যখন তারা বললো যে পর্দার ওই পারে তারা আমাকে পাঠাতে পারবে না, তখন আমি তাদেরকে বললাম আচ্ছা ঠিক আছে, যদি পর্দার ওই পারে না হয়, এমন একটা জায়গা যে জায়গাটা বাসারানোর জন্য অনেক বেশি কঠিন, সেটা ভাবতে কষ্ট হয় যে এরপরে কি হচ্ছে। কারণ সে ভাববে যে 4 দিকে লোকজন ছড়িয়ে পড়ে নিজেদের কাজ করছে, অথচ 2 দিনের হুমকি দিয়ে আসছে সে। তখন সে আমার পিছনেই তো আসবে আগে, টেকনিক্যালি সে আমার পেছনে আসবে, তাই না? আমি কথাটা যখন জিজ্ঞেস করি গোলামাদের ভেতরে, গোলামারা সবাই একই সাথে এগ্রি করলো যে হ্যাঁ, সে আপনাদেরকেই আসবে। তখন আমি তাদেরকে বললাম যে ঠিক আছে, আমি এমন কোন জায়গায় থাকলে যে এসে আমার ঘাড় মটকাতে পারবে না, অন্তত 5 মিনিট সময় দিবে আমাকে। তখন ওলামাদের ভেতর থেকে একজন বলল আপনি কি চাচ্ছেন তাকে ডেকে আনতে যে নেকড়ে বাঘের সোয়ারি করে? আমরা কিন্তু তা হতে দিতে পারবো না। আপনি আমাদের নেতা, ঔরসগতভাবে নেতা, কিন্তু আপনি যদি এইভাবে যদি অন্য কারো সাহায্য নিয়ে থাকেন তা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। তখন আমি বললাম যে নেকড়ে বাঘের সোয়ারি করুক অথবা ভাল্লুকের সোয়ারি করুক, 5 মিনিট তো আমি সময় পাবো নাকি? ওলামারা রাজি হচ্ছিল না। ওলামারা রাজি হচ্ছিল না বিধায় আমি তাদেরকে অ্যারোগেন্টলি বললাম আমার ভেতরের সত্তা আপনাদেরকে বলতে চাচ্ছে যে আপনাদের লিডার এই মুহূর্তে আমি। সেই মুহূর্তে আলেমদের ভেতর থেকে একজন বলল আর আমাদের স্বাধীন সত্তা আপনাকে উত্তর দিতে চায়, আমরা আপনার সুচিন্তক এবং পরামর্শক, আপনার গোলাম নয়। পড়ে গেলাম ফেরকার ভিতরে। শেষমেশ কথা ঠিক হলো যে 5 মিনিট সময় যে যখন আমার জন্য তৈরি করবে, ঠিক কিভাবে করবে তারা? যেটা ওলামাদের প্ল্যান তা হচ্ছে আমি এইখানেই থাকবো, ওলামারাও এখানে থাকবেন, ওলামাদের গার্ডে কেউ থাকবে না। ওলামারা অত্যন্ত বয়োবৃদ্ধ, এই জন্য তারা কাছে মানে এরকম স্থানে মিশে থাকেন রীতিমতো বাতাসের ভেতরে, তারা প্রকট হতে পারেন না।
যখন ওলামারা সেখানে থাকবে, ওলামারা 3 জন অন্তত 3 মিনিট তার সাথে কথা বলে নষ্ট করতে পারবে, আর আমি বাকি 2 মিনিট। তা আমি বাকি 2 মিনিট কীভাবে কথা বলবো বাশারেনের সাথে? এক ওলামার কথার মাঝখানে আমি কথা বলা শুরু করে দেব। তখন সেই সময় ওলামারা আমাকে থামানোর চেষ্টা করবে, কিন্তু আমি আমার মতো করে কথা বলার চেষ্টা করেই যেতে থাকবো, করতেই থাকবো। ঠিক তেমনি আরেকজন ওলামা যখন কথা বলতে যাবে, তার সাথে ওইখানেও আমি কথা বলতে শুরু করব। মানে সময় যেহেতু আমার 5 মিনিটের দরকার, ওলামাদের কথা হচ্ছে ঠিক এইভাবে আপনি আপনার 5 মিনিট সময় নিতে পারবেন। তখন আমি বললাম যে আমি কথা বলতে বলতে কি আমার কাজ করতে পারবো? তখন ওলামারা বলল, মানুষ বিপদে পড়লে সমুদ্রে সাঁতারও কাটতে পারে। তার মনে হয় এই তো সে সাঁতার কেটে কেটে ওই পারে পৌঁছে যাবে, কিন্তু সমুদ্র বিশাল। কয়েক কদম সাঁতার কাটার পরে তার সমস্ত শক্তি সে হারিয়ে ফেলে। ওই সময় আসলে তার দরকার কি জানেন? একটা সাহারা। যে সাহারা পেলে সে সমুদ্রে ভেসে থাকতে পারে। আমি বুঝলাম এই কথার অর্থ কি, বোঝা হয়ে গেছে আমার। কিন্তু বাঁশের আইন, কিছু কিছু এন্টিটি অত্যন্ত ধুরন্ধর হয়। বাঁশের আইন ওই দিন রাতে আমার উপরে হামলা করে। ও একদম ওই দিন রাতে আমি যখন এখান থেকে আসি, সে আমাকে কি জানি করলো। আমার স্পষ্ট মনে আছে যে পেছনের দিক থেকে আমাকে অনেকগুলো কুকুর ধাওয়া করলো কোনো কথা কারণ ছাড়াই, এবং কুকুরের ধাওয়ায় আমি প্রায় দৌড় দিচ্ছিলাম, কিন্তু কুকুর আমাকে ধরে ফেলেছে। প্রায় আমার পায়ে কামড় দিয়ে দেওয়ার মতো অবস্থা। আমি পড়ে গিয়েছিলাম। পড়ে যাওয়ার সময় আমার মাথায় কিসের যেন এটা বিকটভাবে বাড়িয়ে লাগলো। ওই বাড়িটা লাগার পরে আমার মনে আছে যে 4টা কুকুর আমার উপরে, মানে কয়েকটা মাথা এবং 4টা 5টা জায়গা ততক্ষণ আমার শরীরে কামড় লেগে গেছে। এটুকু আমার মনে রয়েছে। কিন্তু বাঁশের আইন আমাকে ওইখান থেকে নিজের ক্ষমতা বলে কোথায় নিয়ে গেছে তা আমি জানি না। মূলত বাঁশের আইন তখন পর্যন্ত জানতো না যে তার মায়ের সাথে আমি বেয়াদবি করেছি। নইলে আমার বাসায় সে আমাকে উড়িয়ে ফেলে দিত। কিন্তু সে এখন আমার উপর হামলা করেছে কারণ সে জানতে পেরেছে আমি তার মায়ের সাথে বেয়াদবি করেছি। এটা কেউই দারমাইনকে বলেনি, এটা কেউই দারমাইনদেরকে বলেনি, বিশেষ করে ওদের মা। কিন্তু বাঁশের আইন কীভাবে জানি টের পেয়েছে। এখন নিজেকে আমি খুঁজে পেলাম কোথায় জানেন? চারপাশে নিকষ অন্ধকার, আর শরীরের উপরে কি জানি নড়াচড়া করে সরীসৃপের মতো, কিন্তু সাপ না, মানে ওই জাতীয় পোকামাকড় আর কি শরীরের উপর নড়াচড়া করছে। এমনকি আমার নাকের মধ্যে ঢোকার চেষ্টা করছিল কি জানি। আমি অনেক কষ্টে ঝাড়া দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করছিলাম। আমার হাত পা বাঁধা, আমার কেন জানি মনে হচ্ছিল আমার হাত পা বাঁধা। মানে মনে হচ্ছিল, ডর ভয় লাগে। সবচেয়ে বড় ভয় লাগে কি জানেন? অ্যানাকোন্ডার। হাসি আসতে পারে, কিন্তু আমার কেন জানি মনে হয় যে এরা আমাকে চাইলে এই মুহূর্তে অ্যানাকোন্ডা দিয়ে গিলাতে পারে, এবং অ্যানাকোন্ডার চেহারা যদি আমি আমার চোখের সামনে দেখি আমি হাটফাট করে মারা যাবো। এটা সত্যি কথা। তো এটাই আমি ভাবছিলাম। তো তখন মানে দূর থেকে বাঁশের আইনের কণ্ঠটা আমার কানে আসে। সে বলছিল, তোকে সাপ দিয়ে গেলাবো না, তোকে আমি সাপ দিয়ে গেলাবো না, তোকে আমি কি দিয়ে কামড়াই সেটা তোকে আমি একটু পরে দেখাবো, কিন্তু তার আগে তোর সাথে আমার কথা আছে অনেক। তো আমি এদিক ওদিক তাকাই, আর ডর আর আতঙ্কে আমি তাকে বলতে চাচ্ছিলাম যে আমি স্যারেন্ডার করে ফেলবো, কিন্তু আমার মুখ বলতে চাচ্ছিল না। মানে আমার অন্তর চাচ্ছিল আমি স্যারেন্ডার করে ফেলি, কিন্তু আমার মুখ বলতে চাচ্ছে না। এর মানে আমার দুইটা সত্য এই সময় কনফিউজিং স্টেটে। তো আমি ওই অন্ধকারের ভেতরে ঠার করার চেষ্টা করলাম। মাথার পেছনে প্রচণ্ড বাড়ি, ওই বাড়িটা যে আমি খেয়েছিলাম সেই বাড়ির ব্যথাটা তখনও প্রচণ্ডভাবে। আর আমি কুকুরের শব্দ পাচ্ছি, কুকুরের। বাঁশের আইনের সাথে 4-5টা কুকুর। বাঁশের আইন এখানে দাঁড়ানো, চেহারা তো বোঝাই যায় না। সে আমাকে কি বলল তা আমি আপনাদেরকে বলি। কুকুর যখন কোনো শিকারকে ধরে
ও যদি জীবিত অবস্থাও থাকে আর যদি মরেও যায়, ও কামড়ে কামড়ে অল্প একটু খুবলে নিতে পারবে, বড় জোর স্কিন বা কিছুটা ফ্যাট টিস্যু। মাংস নেওয়ার মতো ক্যাপাবিলিটি কুকুরের নেই। তো শরীরে যদি লক্ষ লক্ষ কামড়ের দাগ লাগাতে হয়, তাহলে নেকড়ে বাঘের চাইতে বা হায়নার চাইতে কুকুর সবচেয়ে ভালো। ব্যাস এই কথাটুকুই, কুকুর সবচেয়ে ভালো। আমি আপনাদেরকে বলি, আমার জীবনে আমি একবারই মাত্র জীবনহানির ভয় পেয়েছিলাম 7 মাথার অজগরের সামনেই। ওই দিন রাতেও জীবনহানির ভয় আমার ভেতর আসেনি, কিন্তু ওই ইনএভিটেবল যেটা, ওইটা ঠেকাবো আমি কিভাবে? ওই ভয়টা আমার ভেতরে কাজ করছিল যে ও এখন আমার উপরে কুকুর ছেড়ে দিবে, এবং বাস্তবে সে আমার উপরে কুকুর ছেড়ে দেয়। কিন্তু সেই কুকুরগুলো কুকুর না, কিন্তু সে যন্ত্রণা যা দিবে তা একেবারে একটা সাধারণ কুকুর আপনাকে যেই পরিমাণ যন্ত্রণা দেবার ওই পরিমাণ যন্ত্রণাই আমাকে দেবে। তো এতগুলো কুকুর যে আমাকে ছেড়ে দিল, এই কুকুরগুলো আমার পুরো শরীরে কামড়েছে। ওই কুকুরগুলো শুধু কামড়েছে আর আমি সেই এদিক ওদিক নড়াচড়া করছি শুধু। এক একটা কামড় যখন মাংস পেশির ভেতরে ঢুকে, যে কামড় দিচ্ছে সে মানুষ না, কিন্তু সে আপনাকে যন্ত্রণা দিচ্ছে সে কামড়ের। হাত পা ভেঙে গেলেও মানুষ যে পরিমাণ ব্যথা পায়, আকস্মিক কামড়ে সেই ব্যথাটার তীব্রতা বেশি থাকে। থর 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 করে কাঁপছি, আর বুকে পিঠে এদিকে ওদিকে কোন জায়গায় বাত নাই যে কামড় দেয় না। এমনকি গালের ভেতরে কুকুরের থুতনি, সেই থুতু, জিব্বা, এই সমস্ত কিছু লেগেছে আমার সব মনে আছে। কিন্তু সেই আমি তখনও জানতাম যে এরা যারা আমাকে কামড় দিচ্ছে এরা কেউ মানুষ না, এরা মানুষের জিনিসও না, এরা কুকুরও না, কিন্তু এরা কি জিনিস সেটাও যাই না। আমাকে ভালো মতো কামড়ালো, আর পুরো শরীরে ক্ষত বিক্ষত হওয়ার পরে যেই পরিমাণ ব্যথা থাকে সেই পরিমাণ ব্যথা আমাকে দিয়ে সে কুকুরগুলো সরে গেল একটা শীষের বদলে। ওই শীষটা মেরেছিল কে? বাসার আইন। কখন সে আমার কাছে এসছে সেটা আমি জানি না, কিন্তু পা দিয়ে যখন রাস্তা থেকে কেউ একটা ইট বা এরকম হালকা কোনো কিছুকে সরিয়ে যদি দেয়, ঠিক ওইভাবেই আমি পড়ে থাকা আমাকে ওইভাবে সরিয়ে দিয়েছে। আমি বাংলাদেশের এমন এক জায়গায় ছিলাম ওই সময়, যে ওই সময় পকেটে টাকা পয়সাও ছিল না আমার। অনেক ঝুঁকে ঝামেলা করে আমি ওই একটা রাত অন্ধকারে বাইরে কিভাবে যে কাটিয়েছে আমি জানি না। যন্ত্রণায় বলে বোঝাতে পারবো না। বাসের আমার উপর দিয়ে যা চালিয়ে নিয়ে গেছে সেইটা শুধুমাত্র শুরু। এখন এটা শেষ তো সামনে আর 2 দিন। এখন আমি কাকে নিয়ে সামনে দাঁড়াবো? তাকে বোঝানোর কোনো উপায় নেই, কারণ সে কথাই শুনতে চায় না। আপনি তাকে যে কোনো কিছু বোঝাবেন, সেই স্টেজে এসে থাকেই না। গান গায় সারাদিন, প্রত্যেকটা কথার ভেতরে তাল রয়েছে, আর হিংস্রতা এটা ম্যাচ করে না। অত্যন্ত হিংস্র সে। ওই রাত আমি কাটালাম ঠিকই, আরেকদিন বাকি, মানে এটা হচ্ছে একদিন, এরপরে আগামীকালকে সে আমাকে ধরবে, অর্থাৎ মধ্যের একদিন রাত। আমি আমার ঘরে তখনও চিন্তা করছি আমি কি করব। আমি ভাবছি, আমি সাহেবকে বারবার ডাকছি, তিনি সাড়া দিচ্ছেন না। তাকে যে আমি বারবার ডাকছি যে আপনি কোথায় আছেন, সারাদিন তাড়াতাড়ি সে সাড়া দিচ্ছে না। আচমকা আমার বিছানাটা উল্টে গেল। টেরও পাইনি যে কখন আমার বাসার ভেতরে কেউ ঢুকেছে। আমি পড়ার সময় জানলা গ্রিলের সাথে আমার কপালে একটা বাড়ি লাগলো খুব জোরে। অনেক কিছুর উপরে পড়লাম। আমার পিঠের উপরে এক জোড়া পা, এরপর আমার গলায় বেল্ট পরানো হলো, কুকুরের বেল্ট।
তো কুকুরের বেল্ট পরানো হলো এবং দুটা লাথি মারা হলো আমার পেটে, এবং ওই যন্ত্রণা নিয়ে আগে কিছুক্ষণ ভুগলাম আমি। একটু ঠিক হওয়ার পর বুঝতে পারলাম যে আমার এই ঘরের ভেতরে বাঁশের আইন তাড়ানো। তো সে আমাকে বলছে, বাইরে বেরিয়ে আয় আমার কুকুর, তুই বাইরে বেরিয়ে আয়, তুই বাইরে বেরিয়ে আসবি আর আমার সাথে সাথে হাঁটতে থাকবি। আমি যদি বলি এইখানে জিভ লাগাতে, এইখানে জিভ লাগাবি, আর আমি যদি বলি এইখানে পেশাব করতে, তো এইখানে পেশাব করবি। আমি আর ওই কথাগুলো বলতে পারবো না। আমার গলায় বেল্ট, আর আমি কুকুরের মতো ওইভাবে যেখানে জিভ লাগানোর কথা আমি সেখানে জিভ লাগিয়েছি, যেখানে পেশাব করার কথা আমি সেখানে পেশাব করেছি। কেউ নেই আমাকে যে বাঁচাবে। অবশ্য আমার জীবনের উপরে থ্রেট ছিলই না ওই সময়। এই জন্যই হয়তো দিগন্ত তারা সাড়া দেয়নি বা আসেনি বা ডাকিও নি। মাথার ভেতরে শুধু একটা জিনিসই ছিল, আমি সাহেব, আমি সাহেব, আমি সাহেব, মানে ওনাকে দরকার। ওই অপমানের রাতটা পার হলো শুধুমাত্র, যা আমি বলে বোঝাতে পারবো না কাউকে। তখন আমি বসে আছি, সে শেষ রাতের দিকে চলে গিয়েছে। সে যখন শেষ রাতের দিকে চলে যায়, ওই সময় আমি কেন জানি টের পেলাম দিগন্তের তারা আসছে আমার কাছে। সে যখন এসছে আমার সামনে, সে একদম অবাক হয়ে গিয়েছিল, কারণ সে তখন হাই কমান্ডের ওই সমস্ত ঝামেলার ভেতরে। সে তখনও আমাকে প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে, যা হবার তা থেকে দূরে রাখার। সে আমাকে দেখলো যে আমার এই অবস্থা, আমাকে কুকুর বানানো হয়েছে, এইটা সে সহ্য করতে পারছিল না, এবং সে তখন যে চলে যাচ্ছিল তার পেছনতে, আমি তাকে বাধা দিই। আমি যখন তাকে বাধা দিই, সে আমাকে বলল যে এত কিছু হয়ে গেছে, তুমি আমাকে ডাকলে না কেন? আর আমি ওকে তখন পাল্টা বললাম, তুমি আসলে না কেন? তোমার না আসার পেছনে কারণ কি? দিগন্ত তারা তখন আমাকে বলল, সে কোনো বিপদ সেন্স করতে পারছে না আমার। অর্থাৎ আমি যে মার খাচ্ছি, কাটছে আমাকে, এইটা সে সেন্স করতে পারছে না। অর্থাৎ আমার উপরে লাইফ রিস্ক নেই। দিগন্তের তারা যে কথাটা আমাকে তখন উত্তর দিল, সেই কথাটার আসল উত্তর হচ্ছে, এখন পর্যন্ত আমার লাইফের উপরে কোনো রিস্কি ম্যাটেরিয়াল আসেনি, যা এসছে তা হচ্ছে জিল্লাত। আমি তখন দিগন্ত তারাকে বললাম যে আগামীকাল যদি আমি বিপদে পড়ি, তুমি কি আসবে? সে আমাকে বলল, হ্যাঁ, আমি যদি এক মুহূর্তে টের পাই তোমার বিপদ আসন্ন, আমি যেখানে থাকি সেখান থেকে চলে আসব। কিন্তু তুমি আমাকে বাধা দিলে কেন? আমি ওকে যে এখন ধরে নিয়ে আনতে পারি। আমি বললাম, না, দোকান নেই, এটা আমার প্রাপ্য। যা হয়ে গেছে আমার সাথে, এটা আমার প্রাপ্য, আমার ভুল। এই এই ভুল আমাকে শিখাবে, আমি যাতে আমার জীবনে দ্বিতীয়বার আর বড় ভুল না করি। আমি দিগন্ত তারাকে অনেক বোঝালাম, শান্ত করলাম, কারণ ওই যে সে জানতো না আমার লাইফের উপরে রিস্ক। সে এসে দেখতে পাচ্ছে যে আমাকে মারধর করে, অপমান করে, আত্মহত্যা করে ফেলেছে। আমি দিগন্ত তারাকে শুধু এটা বোঝালাম যে দেখো, এই লড়াইটা আমার, এটার মধ্যে ঢোকো না। আমার জীবন যদি বিপদে পড়ে, সেই সময় তুমি যা মন চায় তা করো, কিন্তু তোমাকে আমি এটা বলি, তুমি তো জানো আমি সে পছন্দ করে না। যদি কাল আমি আসলে বিপদে পড়ি,
বাঁচাতে আসবে তো? সে তখন বাতাসে মিলিয়ে যাচ্ছিল এবং আমাকে বলল যে, আমি তোমার দূর দিগন্তের তারা, ওই আকাশের তারার মতো। আমি আসবো, আমার আলো এসে পৌঁছাবে তোমার কাছে। আর মনে রেখো, ওই তারার আলো হচ্ছে তুমি। সে মিলে গেছে তখন। সে বেশিক্ষণ থাকলো না, কারণ তার পক্ষে আমার ওই জিল্লাত হজম করা কঠিন ছিল সেই সময়। কিন্তু এই লড়াইটা আমার, এই লড়াইটা আমি সাহেবের, এই লড়াইটা আমি সাহেবের বহরের। কালকের দিন